হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? প্রিপারেশন কেমন চলছে? আজকে এই মক ফোরের সলিউশন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মক ফোরটা তোমরা দিয়েছো নিশ্চয়ই। চলো আজকের মক ফোরের সলিউশন ভিডিওটা দেখে নিই। আজকে আমাদের এসএলএসটি অর্থাৎ 30 ডেজ 30 মকসের 4 নাম্বার দিন অর্থাৎ মক ফোর। চলো মকটা দেখি কি কোশ্চেন ছিল আজকে। আজকের প্রথম কোশ্চেনটা ছিল অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর বেগ সময় লেখচিত্রের নতির মান প্রায়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস ইনফরমেশন দিয়েছে। প্রথমে দিয়েছে অবাধে পতনশীল বস্তু। আচ্ছা, অবাধে পতনশীল বস্তু বলতে কি বোঝো? ধরো উপর থেকে কোনো একটা স্তম্ভের উপর থেকে আমি ছেড়ে দিলাম কোনো একটা বস্তু, ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং ছেড়ে দিলাম, এবং কোনো রকম এক্সট্রা কোনো ফোর্স দেইনি। যে ফোর্সটা নিয়ে আসছে সেটা হচ্ছে তার এমজি, এবং জি ত্বরণ নিয়ে সে কিন্তু আসছে। এবার ধরো আমরা যদি একটা সময় বেগ সমান বেগ ইন্টু এইটা ধরো বেগ ভি, আর এটা হচ্ছে টি সময় অবাধে পতনশীল, তাহলে একদম ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। এরপরে যত বাড়বে, টাইম যত বাড়বে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই যে ভেলোসিটির যে নতি অর্থাৎ কি ডিভি ডিটি, তাই তো, ডেল ভি ডেল টি, তাহলে এইটা সমান সমান আমাকে কি দেবে? ত্বরণ দেবে ট্যান থিটা। এই ট্যান থিটাটাই দেবে আমার হচ্ছে ত্বরণ। আর এই ত্বরণ অবাধে পতনশীল বস্তু, যেহেতু কোনো এক্সটার্নালি ফোর্স নেই তাহলে ত্বরণ নেই, তাহলে জি অর্থাৎ জি এর সমান ত্বরণ নিয়ে কিন্তু সে নিচের দিকে নামবে। অর্থাৎ তাহলে অপশন নাম্বার কত হবে? আর আমরা জানি জি এর ভ্যালু কত? 9.8 মিটার সেকেন্ড বাই 2। বোঝা গেছে? একদম ইজি অঙ্ক, ইজি একদম, প্রবলেম ছিল। নেক্সট, এরপরে দেখো কি বলেছে 2 নাম্বার প্রবলেমটা দেখো কি বলেছে। যে বলেছে 1/2 আই ভেক্টর প্লাস √3 জে ভেক্টর অভিমুখে আসা একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলিত হওয়ার পরে এত অভিমুখে গেল, আপাতন কোণের মান কত? আচ্ছা, কি কি ইনফরমেশন দিয়েছে? কোথায় প্রতিফলিত হয়েছে? দর্পণে। আমরা জানি যদি একটা দর্পণ হয় তাহলে টোটালটাই রিফ্লেকশন হয়ে যায়, রিফ্র্যাকশন হয় না। তাহলে এইটা ধরো অভিলম্ব, এবং এইখানে ধরো আরবিট্রারি একটা রশ্মি এলো, এবং রশ্মিটা এখানে আঘাত করার পর সেম, অর্থাৎ এইটা যদি থিতা আই হয় আর এইটা যদি থিতা আর হয়, অর্থাৎ হ্যাঁ, তাহলে এই থিতা আই ইজ ইকুয়াল টু থিতা আর, এটা আমরা জানি। এরপর বলেছে যে এই যে আলোক রশ্মিটা, এই রশ্মিটা দিয়েছে অ্যাজ এ ভেক্টর। তাহলে মনে করি আমি একটা এ ভেক্টর হচ্ছে আপতিত রশ্মি, বি ভেক্টর হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এ ভেক্টর সমান সমান কি দিয়েছে? হাফ আই ক্যাপ প্লাস √3/2 জে ক্যাপ। ঠিক আছে। বি ভেক্টর কত দিয়েছে? হাফ আই ক্যাপ মাইনাস √3/2 জে ক্যাপ, তাই তো। এইবার ধরো দুটো ভেক্টর, তাদের মাঝখানে যদি আমি মনে করি এই টোটালটার মাঝখানে একটা কোণ হচ্ছে আলফা। বোঝা গেছে? তাহলে এই আলফা সমান সমান কি হবে? থিতা আই প্লাস থিতা আর। তাহলে দুটো কন্ডিশন পেলাম, একটা তো থিতা আই সমান সমান থিতা আর হবে, এবং এই আলফাটা সমান সমান থিতা আই প্লাস থিতা আর হবে। এবার ধরো এই যে দুটো ভেক্টর, এদের মাঝখানে একটা আলফা অ্যাঙ্গেল করে আছে। এবার এদের মাঝখানে যদি অ্যাঙ্গেলটা আমি বের করতে চাই, অর্থাৎ টোটাল আলফাটা বের করতে চাই, তাহলে কি করব? সিম্পলি ডট প্রোডাক্ট করব, এবং ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো? এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস আলফা। তাহলে কস আলফা সমান সমান কি পাবো? কস আলফা সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর।
এবার তুমি সেপারেটলি বের করে ফেলো এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে। এখান থেকে ডাইরেক্টলি যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, এই ডাইরেক্ট করবো না পুরোপুরি লিখে করব? আচ্ছা দেখো পুরোপুরি লিখে করি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি পাবো, হাফ আই ক্যাপ প্লাস √3 টু জে ক্যাপ ডট হাফ আই ক্যাপ মাইনাস √3/2 জে ক্যাপ। তাহলে এটা কত হবে, আই 1/4 প্লাস মাইনাস মাইনাস √3/2 ইন্টু √3/2। তাহলে √3 ইন্টু √3 কত হবে 3, আর নিচে হবে 4। তাহলে কত দাঁড়াবে 4, 1 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস হাফ। বোঝা গেল। এবার মড অফ এ ভেক্টর আর মড অফ বি ভেক্টর বের করছি। মড অফ এ ভেক্টরের মান কত হবে, √, তাহলে ধরো এর ভেক্টর 1/4, তাহলে 1/2 তার হোল স্কয়ার প্লাস অফ √3/2 তার হোল স্কয়ার। তাহলে এটা করলে কত দাঁড়ায় 1/4, এটা করলে কত দাঁড়ায় √3 হয়ে গেল, আর এটা হচ্ছে 4, তাহলে 4/4 তার রুট দ্যাট ইজ 1। এবার যদি আমি এই বি এর করি, সিমিলারলি বি এর ভেক্টরের ক্ষেত্রে কি হবে, বি ভেক্টরের ক্ষেত্রেও তাই হবে, শুধু এখানে মাইনাস আছে দেখো, তো মাইনাসটাতেও তো ভিতরে চলে যাবে, তাহলে স্কোয়ার করলে কি হবে সেম, তাহলে বি ভেক্টর সমান সমানও বেরোবে 1। তাহলে এবার যদি আমি পুট করি ভ্যালু, তাহলে কস আলফা সমান সমান উপরে রইল মাইনাস হাফ আর বাই 1, তাহলে কস আলফা সমান সমান মাইনাস হাফ। এইবার তাহলে কস আলফা সমান সমান মাইনাস, আমি কস 60 ডিগ্রি লিখতে পারি, 60 ডিগ্রির মান হাফ। এইবার কস আলফাটাকে আমি এইভাবে লিখতে পারি, কস যেহেতু নেগেটিভ আছে তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি কস 120 ডিগ্রি, তাই তো। তাহলে আলফা সমান সমান বেরোলো 120 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান হচ্ছে থিতা আই প্লাস থিতা আর ধরেছি, তাই তো। তাহলে আপাতন কোণ থিতা আই সমান সমান কত হবে না 120 ডিগ্রি বাই 2 দ্যাট ইজ 60 ডিগ্রি। বোঝা গেছে। তাহলে রাইট অপশন কোনটা, রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার সি। 3 নাম্বারটা কি বলেছে, যে এ ভেক্টরের মান ধ্রুবক হলে মড অফ এ ভেক্টর ডিটি ইজ ইকুয়াল টু 0 হলে, নট ইজ ইকুয়াল টু 0 হলে এ ভেক্টর অ্যান্ড ডি এ ডি ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা এখানে একটা খুব দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে। কি ইন্টারেস্টিং জিনিস, যে প্রথমে বলেছে এ ভেক্টরের মান ধ্রুবক, তাহলে এ যদি কনস্ট্যান্ট হয়, ধরো কনস্ট্যান্ট সি, এবং তার যদি আমি ডি এর ডিটি বের করি, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হবে 0 হবে। কিন্তু বলেছে এক্ষেত্রে কিন্তু 0 হওয়া চলবে না। তাহলে এই কেসটা আমরা কোথায় দেখতে পাবো, এরকম যে ধরো কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, রাউন্ডটা ঠিক মতো হলো না, 1 মিনিট শেপ নিয়ে নিই একটা। হ্যাঁ, এবার ধরো এই বৃত্তাকার পথে ঘুরছে, বোঝা গেল। তাহলে দেখো এই যে রেডিয়াসটার মান সেটা কিন্তু সবসময় অপরিবর্তিত আছে, ধরো রেডিয়াস ভেক্টর, কিন্তু তার অভিমুখটা সবসময় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই ঘুরছে কোন একটা বস্তু যদি এই বরাবর ঘুরে, তাহলে রেডিয়াসটা সবসময় এক আছে, কিন্তু তার দিকটা সম্পূর্ণ সবসময় কিন্তু, অর্থাৎ দিকটা কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে, বোঝা গেল। এইবার তোমার যে বেগটা যেদিকে থাকবে, সেই বেগের যে ডেরিভেটিভ অর্থাৎ ডিএডিটি, এইটা কিন্তু সবসময় লম্ব হিসেবে থাকবে, বোঝা গেল। তাহলে এই বেগের ডেরিভেটিভ এইটা কিন্তু সবসময় লম্ব হিসেবে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি এর উপর লম্ব কোনো কিছু হয়, তাহলে এর মাঝখানের 90 অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে কি 90 ডিগ্রি, বোঝা গেছে।
নেক্সট বলেছে চলমান লিফটের মধ্যে থাকা এক ব্যক্তির হাত থেকে একটি বস্তু ছেড়ে দেওয়ার পর লক্ষ্য করলেন যে তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে, বায়ুর বাধা উপেক্ষণীয়, তাহলে বলা যায় যে লিফটটি সমবেগে নিচে নামছে, সমত্বরণে নিচে নামছে, উপরে উঠছে, সমবেগে উপরে উঠছে বা সমত্বরণে নিচে নামছে। আচ্ছা দেখো কন্ডিশনটা কি বলেছে, এই ধরো একটা লিফট আছে, এই লিফটের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, যাই হোক এইবার সে একটা বস্তুকে হাত থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে দেখছে বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা কোনো বস্তু যদি ছেড়ে দিই আমি, তাহলে সে তার উপর একটা এমজি কাজ করবে, তাই তো, তার উপর একটা এমজি কাজ করবে। এইবার লিফটটা আছে, এবার তাহলে এ নিচের দিকে নামছে, এমজি তাহলে নিচের দিকে কাজ করছে, তাহলে বস্তুটা কিন্তু নিচে নামার কথা ছিল, কিন্তু নিচে নামছে না, স্থির অবস্থায় আছে। এবং লিফটটা, তাহলে বোঝা যাচ্ছে যে লিফটটা নিচের দিকে নামছে, বোঝা গেল? যদি উপর দিকে উঠতো তাহলে কিন্তু এ নিচের দিকে নেমে নিচের গ্রাউন্ড টাচ করে দিত, কিন্তু যেহেতু তাহলে এও নামছে সঙ্গে সঙ্গে লিফটটাও নামছে, এইটুকু তো বোঝা যাচ্ছে যে নিচে নামছে। এবার দেখো যদি যদি লিফটটা এই জি এর সমান সমান ত্বরণ নিয়েই নামে, তাহলে তাহলে ধরো এই যে এই অবজেক্ট, তাহলে এই যে রিলেটিভ যে একটা ত্বরণ বা এ রিলেটিভ যদি আমি বের করি, রিলেটিভ একটা ত্বরণ যদি বের করি, তাহলে অবজেক্টের একটা ত্বরণ এবং লিফটের একটা ত্বরণ, এইটা কিন্তু হচ্ছে 0, যার জন্য কিন্তু বস্তুটা হাত থেকে ছেড়ে দেওয়ার পর মানে স্থির অবস্থায় আছে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে ত্বরণ নিয়ে বস্তুটা নিচের দিকে নামছে, এই লিফটটাও কিন্তু সেম ত্বরণ, অর্থাৎ জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। এই দুটো ত্বরণ যেহেতু সমান হয়ে গেছে, তাই তাদের মধ্যে রিলেটিভ ত্বরণ কিন্তু 0, বোঝা গেছে? অতএব বস্তুটি কি হচ্ছে, জি সমত্বরণ, অর্থাৎ জি এর মান 9.8, তাহলে আমি বলতে পারি যে জি হচ্ছে বস্তুর লিফটটি, তাহলে বলা যায় যে লিফটটি সমত্বরণে নিচের দিকে নামছে। বোঝা গেল? কন্ডিশনটা তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো? যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, দাদা এই জিনিসটা ভালো করে বুঝতে পারিনি, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি কিন্তু বিস্তারিতভাবে আরো অ্যান্সার করে দেব, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে 5 নাম্বার। এটা দেখো কি বলছে, যে বলছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ 1% কমে গেল, ভূপৃষ্ঠে অভিকর্ষিত ত্বরণের মান কি হবে? আচ্ছা দেখো বলছে যে একটা পৃথিবী, তাহলে আমরা কি জানি, ধরো পৃথিবী তার ব্যাসার্ধ আর ধরি, এবং এই পৃথিবীষ্ঠ অভিকর্ষিত ত্বরণের মান আমরা কত ধরি, জি। এই জি এর মান কি হয়, জি এম বাই আর স্কয়ার। তাহলে জি এম বাই আর স্কয়ার, তাহলে এখানে জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আরটা কি হয়েছে, আর হচ্ছে 1% আমি কমিয়ে দিয়েছি। তাহলে ধরো আমি মনে করলাম এইটা জি এম বাই আর ওল্ড তার স্কয়ার একটা দিয়ে দিলাম। এবার ধরো যেটা নিউ হবে সেটার কি হবে, সেটার বলেছে আর যেটা নিউ হবে সেটা তাহলে কত হবে, 1% কম, মানে ধরো 0.99 আর ওল্ড হতে হবে, তাই তো? এবার যদি এই ভ্যালুটা আমি বসাই, জি ইজ ইকুয়াল টু জি নিউ,
জি নিউ ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে 0.99 আর ওল্ড তার স্কোয়ার। তাহলে 0.99কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত দাঁড়াবে, স্কোয়ার করি কত দাঁড়াবে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমার দাঁড়াচ্ছে 0.9801 ইন্টু আমি এটা লিখতে পারি জি এম বাই আর ওল্ড, লিখতে পারি তো, তার স্কোয়ার, এবং এইটাকে আমি সমান সমান লিখতে পারি জি। তাহলে জি নিউ, এবার 1 বাই যদি আমি এইটা করি, 1 বাই যদি করি তাহলে আমার যেটা দাঁড়াবে, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 0.0203 ডট ডট ডট, ব্যাস একটু দিলাম ইন্টু জি। অর্থাৎ এইটাকে যদি, মানে এইটা হচ্ছে, তাহলে এইটাকে যদি পার্সেন্টেজ নেই তাহলে এটা কি হলো, 1-এর থেকে কম, তার মানে এত অভিকর্ষজ ত্বরণ কিন্তু কমে গেল, বোঝা গেল? মানে এইটাকে যদি পার্সেন্টেজ রাখো তাহলে দেখো 2% মতো কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান, সরি ইনটু, যেহেতু এটা ইনটু আছে, মানে এত পার্সেন্ট কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কি হলো, বেড়ে গেল। মানে ধরো যা ছিল তার থেকে যদি ছোট হয়ে যায় তাহলে দেখা গেল অভিকর্ষজ ত্বরণের মান কি বাড়বে, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, বাড়বে। সরি সরি এখানে একটা ভুল বলেছিলাম, এটা যেহেতু মাল্টিপ্লাই আছে এত গুণ, তাহলে সেটা বাড়বে, ঠিকই আছে। এবার নেক্সট পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে আর ব্যাসার্ধের একটি কৌশিক নলের এক প্রান্ত জলের মধ্যে ডোবালে যদি নলের মধ্যে জলের উচ্চতা h হয় তাহলে h কি হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে রৈখিক, আমরা জানি কৌশিক নলে তরলের উচ্চতা বৃদ্ধির সূত্র, কৌশিক নলে তরলের উচ্চতা বৃদ্ধির সূত্র কি জানি, কৌশিক নলের তরলের উচ্চতা বৃদ্ধি, h is equal to 2t cos থিটা বাই হচ্ছে আর রো ইন্টু জি। তাহলে এখানে কোনটা কি, যাদের কনসেপ্ট জানা নেই তারা এইটা লিখে রাখো এবং কোনটা কি সেটা মনে রাখার চেষ্টা করো। এইচ কি, এইচ হচ্ছে কৌশিক নলের তরলের উচ্চতা, তাহলে কৌশিক নলে তরলের উচ্চতা, বোঝা গেছে। টি কি, টি হচ্ছে তরলের পৃষ্ঠটান, টি হচ্ছে তরলের পৃষ্ঠটান। থিটা কি, থিটা হচ্ছে তরল ও নলের দেওয়ালের স্পর্শ কোণ, স্পর্শ কোণ। আর কি বাকি থাকলো, আর, আর কি, আর হচ্ছে কৌশিক নলের ব্যাসার্ধ, রো কি, রো হচ্ছে তরলের ঘনত্ব,
জি কি? জি হচ্ছে অবিকর্ষিত ত্বরণ। এইবার ভালো করে দেখো, এবার দেখো ভালো করে, কৌশিক নলের উচ্চতা তো এখানে বেরোবে। তরলের পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান কি? ধ্রুবক। স্পর্শকণ কি? ধ্রুবক। জলের ঘনত্ব অর্থাৎ রো এর মান কি? ধ্রুবক। অবিকর্ষিত ত্বরণ ধ্রুবক। মানে এইটা, 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 এটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট তো। তাহলে এইচ কিসের উপর ডিপেন্ড করছে? এইচ তোমার হচ্ছে কৌশিক নলের ব্যাসার্ধ, তাহলে 1/r এর উপর কিন্তু নির্ভর করছে, এটার উপর প্রপোর্শনাল। তাহলে এখান থেকে বলা যায় না, তাহলে ধরো প্রপোর্শনাল যদি আমি তুলতে যাই, তাহলে ধরো কে নিলাম একটা আরবিট্রারি, কে বাই আর, তাহলে এইচ আর সমান সমান কে, আর কেটা কি? কেটা হচ্ছে ধ্রুবক। বোঝা গেছে তো কনসেপ্টটা কোথায় লাগছে? তাহলে এইচ আর সমান সমান কি? ধ্রুবক। তাহলে রাইট আনসার কোনটা হবে? সি। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে কোন ধাতব তারের প্রয়াসের অনুপাত, প্রয়াসের অনুপাত সিগমা ইকুয়াল টু 1/2 হলে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান কত? তাহলে আয়তন গুণাঙ্কের, তাহলে আমাকে রিলেশন প্রথমে দেখতে হবে। তাহলে আমরা জানি, আমরা কি জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে যে সম্পর্কটি আছে, এটা সমান সমান আমরা কি জানি? কে সমান সমান ই বাই 3 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখানে কোনটা কি? কে সমান সমান হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা কি বাল্ক মডুলাস। তাহলে হচ্ছে এটা ধরো আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর কি জানি? ই, ই হচ্ছে ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। আর কি জানি? এই সিগমা সমান সমান হচ্ছে পয়জন রেশিও বা প্রয়াসের অনুপাত। হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে? সিগমা সমান সমান কত দিয়েছে? হাফ দিয়েছে। তাহলে এখানে সিগমা সমান সমান হাফ দিয়েছে, তাহলে এখানে কে সমান সমান কত হবে? ই বাই 3 1 মাইনাস 2 ইন্টু হাফ। তাহলে 1 1 কেটে গেল, সরি 2 2 কেটে গেল। তাহলে কে সমান সমান ই ইন্টু 0, নিচে 0 মানে কে বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে কোন ধাতব তারের প্রয়াসের অনুপাত যদি পয়জন রেশিও যদি 1/2 হয়, তাহলে কিন্তু কি হবে? আয়তন বিকৃতি গুণাঙ্কের মান ইনফিনিটি হবে। বোঝা গেল? এটা কিন্তু শর্ট প্রশ্ন থাকতেই পারে। তো পরেরটাই দেখো, পরের কোশ্চেনটা ভালো করে গ্রাফটা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো এবং কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলেছে? একটি ছোট ধাতব বলকে গ্লিসারিন স্তম্ভের মধ্যে ফেলে দেওয়া হলে বলটির বেগ বনাম অতিক্রান্ত দূরত্ব ডিএল, অতিক্রান্ত দূরত্ব ডিএল লেখচিত্র। আচ্ছা, অতিক্রান্ত বেগ বলা অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স ডি। আচ্ছা, এর অতিক্রান্ত বলে দূরত্ব। এবার এইখানে দেখো কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই ধরো একটা একটা কি ধাতু হলো গ্লিসারিন স্তম্ভের মধ্যে গ্লিসারিনের, ধরো এখানে তাহলে গ্লিসারিন দেওয়া আছে, যার
ডেনসিটি কি জলের থেকে বেশি। এবার এরকম একটা বলকে আমি গ্লিসারিন জলের মধ্যে ফেলে দিলাম, তাহলে বলটা ফেলার সঙ্গে সঙ্গে কি নিচে ঢুকে যাবে না একটু সময় নেবে? তাহলে বলটির উপর কি কি কাজ করছে? এক তো নিচে এক গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এবং এমজি, যেটার জন্য নিচের দিকে টান করছে। এইবার হচ্ছে একটা প্লাবতা বল আছে, যেটা কি বলটা যখন ধরো এটা যদি ভর্তি থাকতো তাহলে বলটা পড়ার সঙ্গে সঙ্গে কিছু লিকুইড উপচে পড়ার একটা কথা ছিল আর্কিমিডিসের নীতি অনুসারে, তাই তো? এবং বলটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হতো। তাহলে একটা প্লাবতা বল সেটা কিন্তু সবসময় কি উপরের দিকে কাজ করতো। আর একটা হচ্ছে যেটা হচ্ছে সান্দ্রতা, অর্থাৎ ভিসকোসিটির জন্য যে একটা বল সেটা কিন্তু কাজ করতো। এবার শুরুতে যখন বলটি সবেমাত্র ফেলা হয় তখন তার বেগ কি থাকে? শূন্য থাকে, তাই তো? ওই সময় কি হয় যে ভিসকোসিটির জন্য যেটা বল থাকে সেটাও কিন্তু শূন্য হয়। এরপরে যখন অভিকর্ষিত তরলের পর বলটা আস্তে আস্তে কি হয়, গতি বৃদ্ধি করে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভিসকোসিটির দরুন যে ফোর্সটা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং কিছু সময় পর দেখা যায় যে আস্তে 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 ভেলোসিটিটা বাড়ছে, ডিস্টেন্স যত কভার করছে তত কিন্তু ভেলোসিটিটা বাড়ছে। এবং একটা সময় গিয়ে কি হয়, একটা সময় গিয়ে ভেলোসিটি স্থির হয়ে যায়, যেটাকে বলে প্রান্তিক ভেলোসিটি। বোঝা গেল? তাহলে প্রথমে দেখো এই সি নাম্বার কার্ভটা দেখো, প্রথমে জিরো, ভেলোসিটি জিরো, তারপরে আস্তে 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 বাড়তে থাকলো, তারপরে একটা সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, যত ডিস্টেন্স বাড়ছে আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু অপশন হবে সি। বোঝা গেল? বাকিগুলো কিন্তু একটাও সঙ্গে মিলছে না। এখানে বলছে প্রথমে জিরো, তারপর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, তারপর বলছে যে ডিস্টেন্স যতই বাড়ুক ভেলোসিটি একদম হাই একটা ভেলোসিটি নিয়ে পৌঁছবে, এটা পসিবল নয়। তাহলে এইটা হচ্ছে সি, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 9 নাম্বারটা দেখো কি বলেছে, যে 2.1 চিত্রে প্রদর্শিত ডিইএফডি আবর্ত তাপগতিক্রিয়ার একটি গ্যাস আবর্তিত হচ্ছে। লেখচিত্র ডিই ই এবং ইএফ এর প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক মোট কৃতকার্যের মান কত? তাহলে এখানে গ্যাস তাপ প্রক্রিয়া কৃতকার্যের পরিমাণ, অর্থাৎ যে ওয়ার্ক ডানটা হবে সেটা কিন্তু পিভি লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা নির্ণয় করা হয়। তাহলে এইটা যদি ক্ষেত্রফল দ্বারা যদি আমি এর মোট কৃতকার্য নির্ণয় করি, তাহলে এখানে ক্ষেত্রকার্য কি হবে, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তাহলে এর এরিয়া সমান সমান কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ইএফ, ইন্টু উচ্চতা কত, ডি এফ, তাই তো? তাহলে এক্ষেত্রে হাফ ইন্টু ইএফ এর ভ্যালু কত, এখানে ইএফ এর ভ্যালু হচ্ছে 7 - 3 দ্যাট ইজ 4, আর ডি এফ এর ভ্যালু কত, 600 - 200 দ্যাট ইজ 400। তাহলে পড়ে থাকলো কত, উপরে 1600/2 দ্যাট ইজ 800। তাহলে এখানে কিন্তু অপশন হবে অপশন নাম্বার বি। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে একটি ধাতব স্কেল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 15 ডিগ্রি সেলসিয়াসের সঠিক পাঠ দেয়, মনে রেখো। স্কেলটির সাহায্যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য মেপে 1 মিটার পাওয়া গেল, ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে? ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এত, তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা কত হবে? আচ্ছা, তাহলে আমরা প্রকৃত দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? L is equal to L dash 1 plus alpha t minus t0। এবার এইটাকে বিশ্লেষণ করছি।
তাহলে আমরা প্রথম রেফারেন্স যে তাপমাত্রা অর্থাৎ T0 সেটাকে কত ধরেছি 15 ডিগ্রি সেলসিয়াস। কি করলাম 15 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল। এবং পরবর্তীকালে যে আমরা টেম্পারেচারটা নিয়েছি সেটা কত নিয়েছি 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দৈর্ঘ্যের আপাত আপাত যেটা দৈর্ঘ্য অর্থাৎ এল ড্যাশ সেটা সমান সমান কত নিয়েছি 1 মিটার, এবং আলফা সমান সমান আমরা জানি 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস এখানে দেওয়া আছে। এবার এখান থেকে যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলেই কিন্তু আমি লেন্থের ট্রু লেন্থটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে মেজার লেন্থ কত 1 মিটার, আর ট্রু লেন্থ আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এখানে L ইজ ইকুয়াল টু মেজার্ড হচ্ছে 1 মিটার, তাহলে 1 ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু কত 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু টি মাইনাস T0 এর ভ্যালু কত 35 minus 15 that is 20, তাহলে 1 প্লাস এইটা মাল্টিপ্লাই করলে কত হবে, তাহলে 12 ইন্টু 20 এইভাবে লেখো ইন্টু 10⁻⁻6, 12 দুগুণে 24, তাহলে 1 প্লাস 240 ইন্টু 10⁻⁻6, তাই তো। তাহলে 1 এটা যদি আমি 10⁻⁻6 করি তাহলে যেটা দাঁড়াবে 0.000240, তাই তো। তাহলে আমি বলতে পারি 1.00024 মিটার, এখানে আছে 1.0024 মিটার নাম্বারে। তাহলে ট্রু লেন্থ আমরা বের করতে পারলাম, বোঝা গেল। তাহলে এখানে এই ট্রু লেন্থ ফাইন্ডের কিন্তু ফর্মুলাটা মনে রেখো, একদম সেম টাইপের কোশ্চেন আসবে, সেম টাইপের শুধু ফর্মুলাটা মনে রেখে একদম অ্যান্সার বের করে দেবে, বোঝা গেল। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ তার সামনে রাখা একটি বস্তুর দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে। প্রতিবিম্বটি সৎ হলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে। তাহলে কি দেওয়া আছে, আচ্ছা যদি সৎ বিম্ব হয় ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, f ইজ ইকুয়াল টু অবতল দর্পণ দ্যাট ইজ -15 সেমি। আচ্ছা, সৎ তাহলে বিবর্ধন সমান সমান -2, তাই তো। তাহলে এখানে বিবর্ধনের সূত্র অনুসারে m সমান সমান মাইনাস ভি বাই ইউ, তাহলে এখানে কত হবে m is equal to -2 that is v by u minus that is minus v is equal to 2u। এবার যদি আমরা এটাকে দর্পণের সূত্রতে লাগাই তাহলে কি দাঁড়াবে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 বাই ভি এর মান কত 1 বাই 2 ইউ প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই -15। তাহলে কত দাঁড়াবে, এলসিএম করলে নিচে দাঁড়াবে 2u, 1 প্লাস 2 that is 3, 1 by 15, তাই তো। সো এখান থেকে 2u সমান সমান -45, সো u সমান সমান -22.5 সেমি। আচ্ছা,
তাহলে এখন কি হবে, ভি সমান সমান কি হবে, ভি সমান সমান হবে 2u। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস 2 into double 2 into 0.5 into 2, that is 45 minus, অর্থাৎ এই ক্ষেত্রে দূরত্বটা কত হবে, দূরত্বটা হবে 45 সেন্টিমিটার, যেহেতু শর্ট সেহেতু মাইনাস 45 এসছে, তো দূরত্ব কত হবে 45 সেন্টিমিটার। পরের অঙ্কটা দেখো কি বলছে, বলছে জলের ভিতরে তৈরি হওয়া বায়ুর বুদবুদের আচরণ কিরকম হয়, উত্তল লেন্সের মতো, অবতল লেন্সের মতো, উত্তল দর্পণের মতো, অবতল দর্পণের মতো। তাহলে জলের ভিতরে, ধরো এই জল, এর মধ্যে যে বুদবুদগুলো তৈরি হয় দেখলে মনে হবে যেগুলো উত্তল লেন্সের মতো কাজ করবে, কিন্তু এর ভিতরে যে বায়ু থাকে সেটা কিন্তু জলের থেকে, অর্থাৎ বাইরের মাধ্যম জলের মাধ্যমের থেকে কিন্তু হালকা হয়। এই কারণে আলোক রশ্মি যখন বুদবুদের ভিতরে দিয়ে যায় তখন সেটা কিন্তু একটা অপসারী লেন্সের মতো কাজ করে, বা অপসারী লেন্স কিন্তু অবতল লেন্স, তাহলে এটা কিন্তু অবতল লেন্সের মতো কাজ করবে। পরেরটা দেখো, পরেরটা বলছে একটি টান করা তারের মধ্যে দিয়ে প্রবাহমান চলতরঙ্গের সমীকরণ y = sn ওমেগা টি মাইনাস kx, এই তরঙ্গটি নিচের কোন তরঙ্গের সঙ্গে মিলিত হয়ে x = 0 বিন্দুতে নিস্পন্দ বিন্দু গঠন করবে। আচ্ছা, নিস্পন্দ বিন্দু মানে কি, ধরো এই একটা ওয়েভ যাচ্ছে, ওয়েভটা গিয়ে এখানে যদি এটা অ্যাটাচ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা অপোজিট কি হয়, ওয়েভ তৈরি হয়, রিফ্লেক্টেড ওয়েভ, এবং এই যে এবং কি হয়, এগুলো কিন্তু নিস্পন্দ বিন্দু তৈরি হয়, একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, তাই তো। তাহলে নিস্পন্দ বিন্দু গঠিত হওয়ার যে মেন শর্ত, সেটা শর্তটা কি না, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কি হয়, মোট সরণ টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু শূন্য হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে প্রদত্ত সমীকরণটা কি আছে, ধরো y1 ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, আর বিপরীতমুখী যেটা রিফ্লেক্টিভ ওয়েভ সেটা সমান সমান কি হবে, y2 হবে। এবার কি বলছে না, y1 প্লাস y2 সমান সমান কিন্তু 0 হতে হবে। ধরো আমি a sin ওমেগা টি প্লাস kx এইটাই নিলাম, a sin ওমেগা টি প্লাস kx, তাহলে যদি আমি এখানে y1 প্লাস y2 যদি করি তাহলে লব্ধি তরঙ্গ কি হবে, a sin ওমেগা টি, a sin এ sin b যদি ফর্মুলা করি তাহলে কি দাঁড়াবে, 2a sin ওমেগা টি cos kx, sin a plus b to sin a minus b, এবার যদি আমি x এর ভ্যালু 0 বসাই, x এর ভ্যালু যদি আমি 0 বসাই, যেহেতু x বিন্দুতে নিস্পন্দ বিন্দু পাবো আমরা, সেহেতু তাহলে তাহলে যদি 0, তাহলে x বার হলে এই 0টা ইকুয়াল টু 1 and that become 2a sin ওমেগা t, ধরো এটা রেজাল্টেন্ট, ধরো এটা y, কিন্তু এটা তো শূন্য হওয়ার কথা ছিল, তাহলে এইটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। এবার যদি আমি এইটা ট্রাই করি, অর্থাৎ y2 ইকুয়াল টু ধরো মাইনাস 180 ডিগ্রি ফেজে আছে, তাহলে a sin ওমেগা টি প্লাস kx y2 যদি হয়, তাহলে y1 প্লাস y2 যদি করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 cos ওমেগা টি sin kx।
তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সাইন যদি আমি 0 বসাই, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে সাইন 0 is 0, দ্যাট ইজ মাল্টিপ্লাইং টু 0, দ্যাটস বিকাম y1 and y2 become 0। তাহলে এইটা কিন্তু নিষ্পন্দ বিন্দু হওয়ার শর্তটা কিন্তু পূরণ করছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার বি। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি শব্দের মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ এবং পরের দুটি সুরের কম্পাঙ্ক হচ্ছে 150 হার্জ এন্ড 250 হার্জ। তাহলে কি থেকে, মানে দুই মুখ বন্ধ নল থেকে উৎপন্ন হবে শব্দটা, না এক মুখ খোলা নল থেকে উৎপন্ন শব্দ, বা দুই মুখ খোলা নল থেকে উৎপন্ন শব্দ, না টান করা উৎপন্ন শব্দ, কি থেকে পারবো, মানে কোথা থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে? তো এইটা বোঝার জন্য কিন্তু আমাকে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের হারমোনিকটা চেক করতে হবে। তাহলে এখানে হারমোনিক্স কি আছে? মূল হারমোনিক্স F0 H2 F1 H2 F2। তাই এটা যদি আমরা দেখি তাহলে 50, তারপরে আছে 150, তারপরে আছে 250, তাহলে 1:3:5। এইবার তাহলে এইগুলো হচ্ছে অড ইন্টিজার। এই অড ইন্টিজার কিন্তু একমাত্র এক মুখ খোলা নল থেকেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, আর কি কি হয়? যদি যদি হারমোনিক্স গুলো এইরকম হতো 1:2:3:4 এইরকম টাইপের হতো, তাহলে কিন্তু দুই মুখ বন্ধ যে নল এখান থেকে কিন্তু উৎপন্ন শব্দের হারমোনিক্স গুলো কিন্তু এরকম হয়। তাহলে যদি অড ইন্টিজার থাকে, যেটা মনে রাখা সেটা হচ্ছে অড ইন্টিজার থাকলেই কিন্তু আমরা বলতে পারি যে এগুলো এক মুখ খোলা নল থেকে উৎপন্ন হয়েছে। বুঝা গেল? এইটা কিন্তু অড ইন্টিজার কিন্তু ফলো করছে। বোঝা গেল? নেক্সট পরের সমস্যা, এটা দেখো, প্রশ্নটা দেখো কি বলছে। বলছে একটি সমতল অপবর্তন গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা এ হচ্ছে অপবর্তন ক্রম অর্ডারের বৃদ্ধির সঙ্গে বাড়ে, অপবর্তন কোণ বৃদ্ধি পেলে কমে, রুলিং করা গ্রেটিং তলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে বাড়ে, আর গ্রেটিং এর উপাদানের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এখানে কি আমরা কি জানি? আমরা জানি যে একটি সমতল অপবর্তন গ্রেটিং বা ডিফ্র্যাকশন, যেটা গ্রেটিং বলে, এর বিচ্ছুরণ ক্ষমতার যে সূত্র, ফর্মুলা, সেটা কি বলে? সেটা বলে d is equal to d theta by d lambda, and thus become 1 by a plus b cos theta। এবার n হচ্ছে অর্ডার, অপবর্তনের অর্ডার, a plus b কি? a plus b হচ্ছে গ্রেডিং এর উপাদান বা গ্রেটিং এলিমেন্ট, আর থিটা হচ্ছে তোমার অপবর্তন কোণ। এবার আমরা এই সূত্র থেকে কি দেখতে পাই? এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে ডি কিন্তু প্রপোর্শনাল টু এন, অর্থাৎ অর্ডারের উপর কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমরা বলতে পারি যে অপবর্তন ক্রম অর্থাৎ অর্ডারটা যদি বৃদ্ধি পায় তাহলে তার বিচ্ছুরণ ক্ষমতাও কিন্তু বাড়বে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কিন্তু অপশন হবে অপশন নাম্বার এ। পরের প্রশ্নটা দেখো, বলেছে কোনো বিন্দুতে স্থির তড়িৎ বিভব v -5x + 3y + √15z হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে বিভব প্রবাহের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যে সম্পর্ক সেটা আমরা জানি, E = -grad v। তাহলে গ্র্যাড ভি করে দাও। তাহলে ধরো মাইনাস থাকলো, তাহলে ডেল এক্স অফ ভি একবারই করো, ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ।
এইবার এইটাকে যদি এক্স এর সাপেক্ষে করো, ডেল ভি, ভি এর ভ্যালুটা হচ্ছে এইটা, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে কত দাঁড়াবে, -5 -5 i ক্যাপ প্লাস এইটা করলে কত দাঁড়াবে 3 j ক্যাপ প্লাস √15 k ক্যাপ। বোঝা গেল? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, +5 i ক্যাপ -3 j ক্যাপ মাইনাস √15 k ক্যাপ। এবার মান বলেছে, তাহলে মান বের করে নাও। মড অফ ই ভেক্টর, মড অফ ই করলে কত বেরোবে, √5 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস -√15 তার স্কোয়ার। তাহলে এটা করলে কত দাঁড়াবে 25, এটা দাঁড়াবে 9 আর এটা দাঁড়াবে 15। তাহলে এটা 25 আর 25 and 15 হচ্ছে 13, 14, 49, that is 49, that is 7। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত, 7। বোঝা গেল? নেক্সট বলেছে নিচের কোন ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। আচ্ছা, তামা, রূপা, বিসমাথ এরা হচ্ছে কন্ডাক্টর, অর্থাৎ এদের যত উষ্ণতা বাড়বে রোধ কি বাড়বে। একমাত্র সেমিকন্ডাক্টর হলে উষ্ণতা বাড়লে রোধ কমে। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এখানে অপশন নাম্বার 4 যেটা আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়লে অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ কিন্তু কমে। বোঝা গেল? তাহলে এখানে অপশন যেহেতু আছে ডি, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্যই হবে। নেক্সট পরবর্তী দেখো একটা ফিগার দেওয়া আছে। ফিগারটা কি বলেছে না, এই অ্যামমিটারের কত রিডিং হবে অ্যান্ড ভোল্টমিটারের কত রিডিং হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি রেজিস্টারগুলোকে ক্যালকুলেট করে নিই। তাহলে এই দুটো রেজিস্টার প্যারালাল আছে, তাদের এদের ওভারঅল রেজিস্ট্যান্স কত হবে, ওভারঅল হবে 10। দুটো যেহেতু প্যারালাল আছে তাহলে ওভারঅল হবে 10 এবং এর আছে 10, তাহলে 10 + 10, তাই তো? তাহলে আই কত প্রভাবক হবে, তাহলে টোটাল এটা যদি রেজাল্টেন্ট বের করি আর রেজাল্টেন্ট আর ইকুয়াল টু 20 ওহম। এই দুটো দেখো প্যারালাল আছে তাহলে 10, এটা 10 প্লাস 3 যে আছে তাহলে 20। তাহলে আই এর ভ্যালু কত হবে, ভোল্টেজ কত দেওয়া আছে 5/20, দ্যাট ইজ 0.25 অ্যাম্পিয়ার। একটা তো বেরিয়ে গেল 0.25, দ্যাট ইজ এইটা হতে পারে বা এটা হতে পারে। এরপরে হচ্ছে তাহলে অ্যাম্মিটারটা কি হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে। এবার ভোল্টমিটার কি হচ্ছে, দুটি 20 ওহম রোধের সমান্তরালে এর সাপেক্ষে জয়েন করা আছে। তাহলে এই এদের যে রেজাল্টেন্ট 10 ওহম তার সঙ্গে এইটা আছে, তাহলে এই 10 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করবে সেটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার এই ভোল্টমিটারের কত পার্ট সেটা আমি পাবো। তাহলে 10 × 0.25, বোঝা গেল? তাহলে 2.5 ভোল্ট। তাহলে এইটা কত দেবে 2.5 ভোল্ট দেবে। বোঝা গেছে? নেক্সট পরের প্রবলেমটা কি, এটা তাহলে রাইট অ্যান্সার কোনটা, 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট, কোনো বর্তনীতে ভুল করে একটি ভোল্টমিটারকে শ্রেণী সমবায় এবং একটি অ্যামমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা জেনারেলি কি লাগাই, অ্যামমিটারকে সিরিজে লাগাই এবং ভোল্টমিটারকে কি লাগাই প্যারালালে লাগাই। বাট বাই চান্স ধরো ভুল করে
কেউ এটাকে অপোজিট করে দিল, তাহলে কি হবে? তাহলে একটি ভোল্টমিটারকে যদি শ্রেণীভাবে যুক্ত করা হয় তাহলে কি হয় না, বর্তনীর মোট রোধ অত্যাধিক বেড়ে যায়, ফলে তড়িৎ প্রবাহ প্রায় শূন্য হয়ে যাবে। বোঝা গেল? ফলে ভোল্টমিটারটা নষ্ট হবে না, যেহেতু রিডিং শূন্য হয়ে যাবে। কিন্তু যদি একটা অ্যামমিটারকে আমি সমান্তরালে যুক্ত করি, যেহেতু অ্যামমিটারের কি রেজিস্ট্যান্স খুব কম হয়, তাই এটাকে শর্ট সার্কিট হিসেবে কিন্তু কাজ করবে, এবং বর্তনীর বেশিরভাগ কারেন্টটাই কিন্তু ওই অ্যামমিটারের মধ্যে দিয়ে পাস করবে। এর ফলে কি হবে, অত্যাধিক তড়িৎ প্রবাহ ঘটবে, ফলে কিন্তু অ্যামমিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ অ্যামমিটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, পরের প্রশ্নটা কি ছিল? বলেছে চৌম্বক ক্ষেত্রে রাখা একটি কুণ্ডলীতে যুক্ত চৌম্বক ফ্লাক্স ফাই টেসলা মিটার স্কয়ার হলে 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত দেওয়া আছে? ফাই ইকুয়াল টু দেওয়া আছে 3t স্কয়ার প্লাস 4t প্লাস 9। তো আবিষ্ট তড়িৎচালক বলের মতো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক, যেটা হচ্ছে ইনডিউস ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? E ইজ ইকুয়াল টু d∅dt, আর একটা সামনে মাইনাস। তাহলে এটা যদি করি d∅dt, তাহলে d∅dt যদি করি, ফাইয়ের ভ্যালু 3t স্কয়ার প্লাস 4t প্লাস 9, তাহলে কত দাঁড়াবে? মাইনাস এটা কত হবে? তাহলে 60 প্লাস 4, 9 এর করলে তো 0, সো 4। এবার যদি আমি t সমান সমান কত বসাই? 2 বসাই, তাহলে কত দাঁড়াবে? 6 দুগুণে 12 প্লাস 4, 12 প্লাস 4 16, তাহলে -16 ভোল্ট। তবে সাধারণত কি হয়, আমরা ম্যাগনিটিউডটাই নেই, তাহলে এর মান হবে 16 ভোল্ট। আর ধরো এর ম্যাগনিটিউড নিলাম, তাহলে মান হবে 16 ভোল্ট। পরের প্রবলেমটা দেখো, বলছে একটি তিরস্চম্বক পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থটির গতি কিরকম হয়? আচ্ছা, প্রথমে জানি আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কি হয়, যখন সেগুলো কি অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তখন তারা দুর্বলতর অংশ থেকে চৌম্বক ক্ষেত্রের শক্তিশালী অংশের দিকে আকৃষ্ট হয়। কিন্তু অপরদিকে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে বা তিরস্চম্বকের ক্ষেত্রে অসম চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয়, তাহলে কিন্তু এটা শক্তিশালী অংশ থেকে দুর্বলতর অংশের দিকে বিকর্ষিত হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কি হবে, শক্তিশালী অংশ থেকে দুর্বলতম অংশের দিকে কিন্তু অ্যান্সার হবে, তার গতিটা হয়। নেক্সট, পরের প্রশ্ন দেখো, বলেছে ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বকের আনুভূমিক উপাংশ BH এবং উলম্ব উপাংশ BV এর মধ্যে সম্পর্ক যদি BH = 1/√3 BV হয়, তাহলে বিনতি কোণের মান কত? তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণের মান আমরা জানি tan ডেল্টা = BV/BH। তাহলে এখানে কত দেওয়া আছে? BH দেওয়া আছে 1/√3 BV, তাই তো? তাহলে BV/BH সমান সমান আমরা লিখতে পারি √3।
তো tan ডেল্টা ইজ ইকুয়াল টু √3, আর √3 এর মান কত? tan ডেল্টা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ বিনতি কোণের মান কত? 60 ডিগ্রি, অপশন নাম্বার এ। নেক্সট পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা কি দেওয়া আছে? বলেছে একটি এসি বর্তনীতে ভোল্টেজ ভি এবং তড়িৎ প্রবাহ আই হচ্ছে নিম্নরূপ। ভি দেওয়া আছে, কি দেওয়া আছে? ভি ইজ ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি, এত ভোল্ট। আর আই দেওয়া আছে 10 cos 100 পাই টি। তাহলে এখানে ক্ষমতা বা পাওয়ার, তাহলে পি সমান সমান আমরা কি লিখবো? ভি আর এম এস, যেহেতু এটা এসি সেহেতু আর এম এস লিখতে হবে আর এম এস কস ফাই। তাহলে ভি আর এম এস সমান সমান কি? ভি জিরো বাই √2। ভি জিরো কত আছে? 200, আই জিরো কত আছে? 10। সো হেয়ার লেখো ভি আর এম এস ইজ ইকুয়াল টু 200 বাই √2, আই আর এম এস সমান সমান 10 বাই √2, তাই তো? এবার যদি আমি এদের মধ্যে ফেজ ডিফারেন্স ফাইটা ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করব? আই আর ভি এর মধ্যে ফেজ ডিফারেন্স দেখব। তাহলে ফেজ ডিফারেন্স দেখতে গেলে কি করতে হবে? হয় সাইনকে কসে বা কসকে আমরা কি করব? সাইনে কনভার্ট করব। তাহলে ভি সমান সমান এইটা আছে, তাহলে আইটাকে আমি এইভাবে লিখতে পারি 10 সাইন 100 পাই টি প্লাস পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফেজ ডিফারেন্স কিন্তু ফাই এর মান কিন্তু পাই বাই 2। সো ভি আর এম এস এর ভ্যালু কত? 200 বাই √2 ইন্টু 10 বাই √2 ইন্টু cos পাই বাই 2। তাহলে cos পাই বাই 2 এর মান হচ্ছে 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 0। বোঝা গেল? এর পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি বোর কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম হলে দশম বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে? তাহলে বোরের পরমাণু মডেল অনুযায়ী একটা হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয়, তাহলে Rn সমান সমান আমরা লিখি Rn সমান সমান লিখি n² R1। তাহলে এখানে দেওয়া আছে কত? তাহলে এখানে R10 আমি বের করব, n কত আমার? 10, তাহলে 10 এর স্কয়ার, আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এটা 100 ইন্টু 0.53, দ্যাট ইজ R10 হচ্ছে 53 অ্যাংস্ট্রম। বোঝা গেল? পরের প্রশ্নটা দেখো, বলেছে ক্রম্পটন ক্রিয়া প্রমাণ করে যে ফোটনের কণা ধর্ম আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। ফোটনের ভরবেগ ইলেকট্রনের ভরবেগ অপেক্ষা বেশি, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এর মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, তাহলে প্রথমে জানি যে ক্রম্পটন এফেক্টটা কি। ক্রম্পটন এফেক্ট হলো কি না, এক্স রে বা গামা রে কোনো একটা ফোটন কণা যদি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করার পর শক্তি হারায় বা বিক্ষিপ্ত হয়, তাহলে এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হয়।
এটা হচ্ছে ক্রম্পটন ক্রিয়া। তাহলে এই ঘটনাটা কি ব্যাখ্যা করে? এই ঘটনাটা ব্যাখ্যা করে যে ফোটন একটি কণা যার ভরবেগ আর শক্তি রয়েছে, ঠিক আছে? যার ভরবেগ এবং কিন্তু শক্তি রয়েছে। যদি এটা ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা হতো তাহলে কিন্তু এই ভরবেগ আর শক্তির সংরক্ষণ কিন্তু ব্যাখ্যা করা যেত না, কিন্তু কণা ধরলে কিন্তু ভরবেগ এবং শক্তির সংরক্ষণ সূত্রটা কিন্তু ব্যাখ্যা করা যায়। তাহলে এই ক্ষেত্রে ক্রম্পটন হচ্ছে ফোটনের কণা ধর্ম আছে কিনা এটার হচ্ছে প্রমাণ। এরপরে বলেছে সাধারণত ভূমির সংযোগে থাকা একটি ট্রানজিস্টর অর্থাৎ বিজেটি, বিজেটির আইসি বাই আই এর ভ্যালু দেওয়া আছে 0.98 হলে প্রবাহ মাত্রা বিবর্তনের মান কত, অর্থাৎ বিটার মান কত বলেছে। আচ্ছা, কমন বেস মোড, তাহলে আইসি বাই আই ই ইজ ইকুয়াল টু কি আলফা, এই আলফা সমান সমান দেওয়া আছে 0.98, আমাকে বের করতে হবে বিটা। তাহলে বিটা সমান সমান আমরা কি জানি, আলফা বাই 1 - আলফা। তাহলে আলফার ভ্যালু কত দেওয়া আছে 0.98, 1 - 0.98। তাহলে এটা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.98 আর 1 - 98 মানে 0.02। তাহলে ধরো এখানে 2 ডেসিমাল এটা ওটা তুলে দিলাম, 98/2, তাহলে কত দাঁড়ায় 49। 49 কিন্তু এর বিবর্তনের মান। পরের প্রশ্নটা দেখো, বলেছে এত চিত্রে এসআই ডায়োডের বর্তনীতে অ্যামিটারের পার্ট কত হবে, মানে কারেন্ট কত ফলো হবে এটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে তো দেওয়া আছে ভোল্টেজ কত 3 ভোল্ট এবং এইখানে কতটা লাগবে 0.7 ভোল্ট, তো ডায়োডটাকে চালাতেই ইউজ হবে। তাহলে ওভারঅল যদি এইখানে আমি একটা ভোল্টেজ অ্যাজিউম করি তাহলে কত দাঁড়াবে সেক্ষেত্রে, তাহলে ধরো ভিআর সমান সমান কত দাঁড়াবে, 3 ভোল্ট ছিল তার থেকে তো 0.7 ভোল্ট খরচাই হয়ে গেল, তাহলে 2.3 ভোল্ট থাকলো। এবার এখান দিয়ে কি হচ্ছে, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে পারলে আমার হয়ে যাবে, তাই তো? তাহলে আই সমান সমান আমরা কত জানি 2.3 বাই হচ্ছে তোমার 200 ওহম। ঠিক আছে, তাহলে এটা উঠিয়ে দাও ডেসিমেল, তাহলে 2000 হয়ে গেল। তাহলে এইটাকে যদি ভাগ করি 23/2000, তাহলে ধরো বা 11 দুগুণে 22, তিনটে 0, তাহলে 0.0115, 11.5, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। এবং এইবারে কি দেওয়া আছে, সব তো মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তাহলে এটাকে যদি মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে 3 ঘর ওদিকে চলে যাবে, তাহলে 11.5, তাহলে 11.5 মিলি অ্যাম্পিয়ার। অপশনে আছে 0, 15, 12, তাহলে 12 হবে, কাছাকাছি 12 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু এটার আনসার হবে 12 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? তাহলে এই টোটাল 27টা কোশ্চেন ছিল, আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকে মক 4 শেষ হলো, এর পরের দিন আমরা মক 5 করব। আর কোশ্চেনগুলো সব কটা তুমি পেরেছো কটা পারোনি কমেন্টে জানাও, তোমার স্কোর টোটাল স্কোর কত হলো সেটাও জানাও, আর সবগুলো প্রবলেম বুঝেছো কি না সেটাও জানাও, কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো আশা করাই যায়, পরিশ্রমের ফলস্বরূপ একটা লাইক তো তোমাদের কাছে আশা করতেই পারি যদি ভালো লাগে। যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি কমেন্ট করে অবশ্যই জানাও। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে জোর কদমে প্রিপারেশন চালাও, সকলের সফলতা আবারও প্রতিদিনের মতো আজকেও কামনা করি। আর আজকের মতো ভিডিওটা
আজকের মতো ক্লাসটা, ভিডিও নয়, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। চলো, টাটা।